আমি প্রথমেই বলি যে এই রায়টা যুক্তিসঙ্গত, কারণ এই রায়ে আপনার যেভাবে কোটার নির্দেশনা দেওয়া হয়েছে সেটা রিজনেবল। 7% জায়গায় 10 হতে পারে, 5 হতে পারে, বাট ইট ক্যানট বি 55, ঠিক না? আর সেকেন্ড হচ্ছে 56 হতে পারে, কিন্তু এখানে আরেকটা মানে যুক্তিসঙ্গত বলা হয়েছে, সবচেয়ে বেশি যুক্তিসঙ্গত যেটা মনে হয়েছে বলা হয়েছে যে এটা হচ্ছে সরকারের পলিসি ম্যাটার। আমরা ইংরেজিতে এটাকে বলি ডকট্রিন অফ পলিটিক্যাল কোয়েশ্চেন। ডকট্রিন অফ পলিটিক্যাল কোয়েশ্চেনের মূল কথা হচ্ছে যেগুলি নির্বাহী বিভাগের এখতিয়ারাধীন বিষয়, পলিসি ম্যাটার, সেখানে জুডিশিয়ারি ইন্টারভেন করবে না। এটা একটা বাংলাদেশের বিভিন্ন রায়, ইন্ডিয়ার বিভিন্ন রায়, পৃথিবীর বিভিন্ন দেশের রায়, এটা একটা প্রতিষ্ঠিত একটা মতবাদ। আমরা বাংলাদেশে এরকম রায় দেখেছি। আপনি লক্ষ্য করবেন কোটা আন্দোলনের সময় আমি নিজের গরজে একাধিক লেখা লিখেছি, ডয়েট সেভেলেতে ইন্টারভিউ দিয়েছি, বিবিসিতে ইন্টারভিউ দিয়েছি, অত্যন্ত স্ট্রংলি বলার চেষ্টা করেছি যে ভাই এটা ডকট্রিন অফ পলিটিক্যাল কোয়েশ্চেনে পড়বে, এটা উচ্চ আদালতের এখতিয়ারাধীন বিষয় না। আমার একটা লেখার নাম ছিল সমাধান সরকারের হাতে। সেখানে আমি দুইটা কথা বলেছিলাম, এক হচ্ছে সরকারের এখন কি করার আছে, এক হচ্ছে সরকারের আদালতে যায় তাড়াতাড়ি বলা, যেটা তাড়াতাড়ি শুনানির ব্যবস্থা করেন, আর সেকেন্ড হচ্ছে এটা বলা যে এটা ডকট্রিন অফ পলিটিক্যাল কোয়েশ্চেন, আমাদের বিষয়টা, আপনাদের এখতিয়ারাধীন বিষয় না। আজকে দেখেন একটা ইংরেজি দৈনিক পত্রিকায় কিন্তু আমার এই প্যারাগ্রাফটা ফেলে দিতে বলেছে না এটা বোধহয় ঠিক না। আজকে এক্স্যাক্টলি একই জিনিসই অ্যাটর্নি জেনারেল কিন্তু করলো। তো আমার কথা হচ্ছে এটা যুক্তিসঙ্গত রায়, কিন্তু এটা কি সময় উপযোগী রায় হয়েছে? এই যে ইশতিয়াক ভাই যেটা বললো, আমার তো মনে হয় অনেক ক্ষেত্রে অনেক দেরি হয়ে গেছে। আমি আপনাকে মনে করিয়ে দিই, প্রথম যখন হাইকোর্টের যখন এই আদালত এই যে জিনিসটা যখন বিচারাধীন ছিল, তখন কি আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব, উনি তো এখন বলছেন যে এটা ডকট্রিন অফ পলিটিক্যাল কোয়েশ্চেন, সরকারের নীতির বিষয়, এখানে উচ্চ আদালতের করণীয় কিছু নাই। আমি ওনার কাছে সবিনয়ে প্রশ্ন করি, উনি আমার ভাইয়ের মতো, যে আপনি এটা হাইকোর্টে কেন বলেন নাই? হাইকোর্টে আপনি অত্যন্ত স্ট্রংলি কেন বলেন নাই? হাইকোর্টের জাজরা তো নিশ্চয়ই কনস্টিটিউশনাল ল বুঝেন, পড়েন, এটা তো একটা প্রতিষ্ঠিত জিনিস। এবং আর্টিকেল 29-এর যদি ব্যাখ্যা দেখেন, কোটা তো এমনকি দিতেই সরকার বাধ্য না, বলেছে সরকার প্রয়োজন মনে করলে দিবে, কতটুকু দিবে এটাও সরকার ঠিক করবে, সংবিধানে তো এক্স্যাক্টলি ওটা ইন্টারপ্রিটেশন এটা। তো এই জিনিসগুলো আমি প্রথম থেকে বলেছি, উনি যদি অত্যন্ত স্ট্রংলি, অ্যাটর্নি জেনারেল মানে কিন্তু সরকার, এটা আপনাদের ভাবতে হবে, কারণ আপনি যদি সংবিধান দেখেন, অ্যাটর্নি জেনারেল হচ্ছে এক্সিকিউটিভের অংশ, নির্বাহী বিভাগের অংশ, উনি বিচার বিভাগের অংশ না। কাজে সরকার যদি অত্যন্ত সিনসিয়ারলি, অত্যন্ত যৌক্তিকতার সাথে হাইকোর্টে এই ব্যাপারটা রিজলভ করতে চাইতো, বলতো এটা নীতিগত ব্যাপার, তোমাদের দেখার বিষয় না, সরকার এটা করে নাই, আপনাদের দেখার বিষয় না, সরকার এটা করে নাই। যদি হাইকোর্টে এই রায়টা না হতো, আজকে ইশতিয়াক ভাই যেটা বললো, আজকে এই যে এত লোক মারা গেল, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ নষ্ট হলো, মানুষের এত দুর্ভোগ, 16 কোটি মানুষের দুর্ভোগ, 18 কোটি মানুষের দুর্ভোগ, ইন্টারনেট বিল দিতে পারছে না, মানুষের জীবন জীবিকা থামছে। হাইকোর্টের এই রায়ের কি মূল্য দিতে হয়েছে বাংলাদেশকে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে কি মূল্য দিতে হয়েছে, কত মানুষ মারা গেছে, কত মানুষ আহত হয়েছে। এখন এই যে এটাই তো শুরু, এই জায়গাতেই সরকার হাইকোর্টে এটা শক্তিশালীভাবে চ্যালেঞ্জ করে আটকাতে পারতো। আপনি হাইকোর্টে যে পারতেন, এটা প্রমাণ হলো হাইকোর্টের রায় তো বাতিল করেছে সুপ্রিম কোর্ট, তার মানে হাইকোর্টের রায়টা ঠিক ছিল না। তো ঠিক ছিল না একটা রায়কে আপনি তখন বাতিল করতে পারলেন না কেন? সেকেন্ড কথা হচ্ছে, যখন আমি বারবার লিখছিলাম, বলছিলাম, শতপ্রণোদিত হবে, বিভিন্ন ইন্টারভিউ দিচ্ছিলাম, সরকার যেন শুনানিটা ত্বরান্বিত করে, এটা সরকারের যে বিভিন্ন অঙ্গ আছে এরা পরস্পর সমন্বিতভাবে কাজ করে, অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে যেন এটা করা হয়। আলটিমেটলি এটা করলেন, কিন্তু অনেক পরে করলেন। তারপরে আবার আপনি যদি আপিলের ডিভিশনের ভূমিকা দেখেন, আমি আপনাদের সাথে বিনয়ের সাথে আপিলের ডিভিশন যারা আছেন, যখন হাইকোর্টের রায়টা আসলো, প্রথমেই তো স্থগিত করা যেত। যেই রায় আপনি বাতিলই করে দিলেন, অর্থাৎ বাতিলযোগ্য রায় ছিল এটা, সেটা যদি প্রথম দিনই স্থগিত করা হতো, তাহলে তো সিচুয়েশনটা এই জায়গাতে যেত না। আমি জানি না এগুলি ঠিক মতো রাষ্ট্রপক্ষ থেকে প্লেস করা হয়েছে কিনা। আমি মূল কথা যেটা বলতে চাচ্ছি, এই রায়টা উচ্চ আদালতে এতদিন পর্যন্ত লিঙ্গার না করে হাইকোর্টেই এটাকে বাতিল করে দেওয়ার, এই মুভটাকে বাতিল করে দেওয়ার জন্য যথেষ্ট আন্তরিকতা সরকারের ছিল কিনা। আমরা এই ভূমিকার, উচ্চ আদালতের এই সরকারের এই ভূমিকার পাশাপাশি সরকারের যে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য বিভিন্ন সময় দেখেছি, তাতে মনে হয়েছে যে ওই যে পরিপত্রটা বাতিল করা হয়েছে, এটা ওনারা খুব পছন্দ করেছেন। কাজে দুইটাকে মিলিয়ে দেখলে আমার মনে হয়েছে সরকার আন্দোলনের চাপে পড়ে তার অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে সর্বাত্মকভাবে, শক্তিশালীভাবে হাইকোর্টের রায়টাকে চ্যালেঞ্জ করেছে, এবং এর কারণে এই রেজলিউশনটা এত দেরিতে হয়েছে যে ততদিনে আমাদের সর্বনাশের প্রায় 16 কলা পূর্ণ হয়ে গেছে। আমি একটা কথা আপনাকে জিল্লুর একটা কথা বলে শেষ করি। ধরেন আমরা কয়েকজন লোক মিলে আমার পরিবারের সদস্যদের মিলে আমি আমার একটা বৈধ জমিতে ঢোকার চেষ্টা করলাম। বৈধ জমিতে ঢোকার চেষ্টা করলাম, জমির মালিক যে আছে সে আমাকে পরিবারের 3-4 জন সদস্যকে গুলি করে মেরে ফেললো। মেরে ফেলার পর সে আমাকে এক পর্যায়ে বলল, আচ্ছা ঠিক আছে ভাই, তুমি যে এই জমির মধ্যে ঢুকো, আর আমার এগেইনস্ট প্রোটেস্ট করো না।
আর আমার এগেনস্টে কোনো ক্ষোভ রেখো না। এখন আমি কি ওটা ভুলবো? আমার 3টা সদস্যকে তুমি মেরে ফেলছো, ঠিক আছে, আমার জমিতে তুমি আমাকে থাকতে দিচ্ছ। এটা একটা ম্যাটাফরিক্যালি আমি বুঝাচ্ছি যে আজকে যে আপনারা এমন একটা পুরা সরকারের পক্ষ থেকে ভান করছেন সব কিছু তো রিজলভ হয়ে গেছে, ঠিক আছে, আমরা তো রায় মেনে নিয়েছি, অ্যাট দ্য কস্ট অফ হোয়াট? আমি সরকারের কাছে বিনীতভাবে প্রশ্ন করতে চাই, আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, আপনারা কি হাইকোর্টে জিনিসটাকে রিজলভ করে দিতে পারতেন না? আপনারা কি জরুরি ভিত্তিতে আপনারা এটা কি শুনানির ব্যবস্থা করতে পারতেন না? আপনারা কি পরিপত্র সংশোধন করতে পারতেন না? আমাদের আইনমন্ত্রীকে আমার চেয়ে কম আইন বুঝে? আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, সমাধান সরকারের হাতে। ওইটাকে আমি যা লিখেছি এক্স্যাক্টলি সেগুলি পরবর্তীকালে অ্যাটর্নি জেনারেল করেছেন। কেন 6 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন পর কেন হাইকোর্টে উনি কাজটা করলেন না? অ্যাটর্নি জেনারেল অফিস মানে হচ্ছে সরকার। একটা প্রশ্ন জাস্ট আইনি ব্যাখ্যার জন্য, যেটা বলা হয়েছে যে একদিকে তো বলা হচ্ছে যে এটা সরকারের বিষয়, নীতি প্রণয়ন, নীতি গ্রহণ, বর্জন সব সরকার করবে, কিন্তু 104-এর আর্টিকেল 104-এর ধারা বলে যে তারা ডিরেক্টিভটা দিলে নিজে আদালত সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে যে 7% কোটা, সেটা আসলে কোন, এটা আইনি ব্যাখ্যা কি? 104-এ যেটা বলেছে, উচ্চ আদালতের সামনে উত্থাপিত যে কোনো বিষয়ে কমপ্লিট জাস্টিস বা পূর্ণাঙ্গ ন্যায় বিচার নিশ্চিত করার জন্য উচ্চ আদালত যে কোনো সিদ্ধান্ত দিতে পারে। তারপর উদাহরণ হিসাবে বলেছে যে কোনো ব্যক্তিকে তার সামনে হাজির হতে বলতে পারে বা যে কোনো ডকুমেন্ট তার সামনে পেশ করতে দিতে বলতে পারে। আমরা 104-এর এই ডক্ট্রিন অফ পলিটিক্যাল কোয়েশ্চেন ইস্যুতে 104-এর ব্যবহার আগে কখনো দেখি নাই। 104-এর একটা বিখ্যাত ব্যাখ্যা আছে, বিখ্যাত প্রয়োগ আছে, আপনাকে মনে করিয়ে দিই। আমাদের যখন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে, ওনাকে আইনে যে শাস্তির কথা বলা আছে তার চেয়েও বেশি শাস্তি দিয়েছিল তৎকালীন উচ্চ আদালত, তখন ওনারা 104 প্রয়োগ করে ওনাকে আরও অতিরিক্ত শাস্তি দিয়েছিল। মানে পূর্ণাঙ্গ ন্যায় বিচার ওনাদের কাছে মনে হচ্ছিল বেশি করে শাস্তি দেওয়া। এরকম কিছু কিছু উদাহরণ আছে। এখন উচ্চ আদালতে ডিরেকশন দিতে তো বাধা নাই। ডিরেকশন মানে তো আপনাকে মানতেই হবে, উচ্চ আদালত সাথে সাথে বলেই দিচ্ছে। আপনারা যদি সরকার, আপনারা যদি অন্যরকম সিদ্ধান্ত নেন, আমার রায় এটার ক্ষেত্রে কোনো বাধা হবে না। সে উচ্চ আদালতের রায় আমি অত্যন্ত সুবিবেচনা প্রসূত মনে করি, কিন্তু আমার মতে এটা আরো অনেক আগে এই জিনিসগুলো রিজলভ করা যাইতে পারে। আমি এবার 4টা প্রসঙ্গ আমি বারবার ইন্টারাপ্ট করতে চাই না, আপনাদের সামনে আনতে চাই এবং আপনাদের দুজনের মতামত চাই। যে আমার যেটা ধারণা, যে একটা হচ্ছে যে যেটা লক্ষ্য করা গেছে যে আমাদের রাজনৈতিক নেতৃত্বের বা অন্যান্য যারা কর্তা ব্যক্তি আছেন তাদের নেগোশিয়েট করবার আগ্রহটা কম, স্কিলটাও কম, 1 নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে আমি আপনাদের কাছে বুঝতে চাই যে এই পুরো ঘটনা প্রবাহ থেকে সরকার এবং আওয়ামী লীগের অর্জন কী, বা তাদের বিসর্জন কী। এবং তারপরের প্রশ্ন হচ্ছে যে এই যে এত মৃত্যু, এর দায় আসলে কার উপরে বর্তে। এবং প্রফেসর আসিফ নজরুল যেটা বলছেন যে জমি আমি ঠিকই পেলাম, কিন্তু আমার যে সন্তান বা ভাই মারা গেল তার দায় আসলে কিনবে। এবং যাদের গেছে, যে 150 পরিবার বা আরও বেশি হতে পারে, কিছু কম হতে পারে, সেই পরিবারগুলোর তো আসলে যা গেছে সেটা কেউ ফেরত দিতে পারবে না। এবং চতুর্থ প্রশ্ন সেটা হচ্ছে যে এর মধ্যে বলা হচ্ছে, এবং গত কয়েকদিন ধরেই সরকার বলছে যে এটা বিএনপি জামাতের, এবং পুলিশ প্রধানও কালকে বলেছেন যে বিএনপি জামাত এটা করেছে, বিএনপি জামাত। মানে আমরা একটা একটা করে আলাপ করলে, হ্যাঁ, না, 4টা আমি একসঙ্গে আনছি, সো আপনারা এইভাবেই যে বিএনপি জামাত আসলে এটা, বা প্রথম কথা হচ্ছে যে তারা এর মধ্যে কতখানি ছিল, কবে তারা যুক্ত হলো, কিভাবে তারা এর সঙ্গে আছে, তারা থাকতে পারে কি পারে না, এই আন্দোলনের সঙ্গে যুক্ত হতে পারে কিনা, সমর্থন দিতে পারে কিনা, সব মিলিয়ে, বা এই ট্যাগ লাগানোর মধ্য দিয়ে আসলে মূল সমস্যা যেটা সমাজে রাষ্ট্রে আছে বা আদৌ আছে কিনা, নাও থাকতে পারে, সেটাকে আসলে এড়িয়ে যাবার একটা চেষ্টা হচ্ছে কিনা, এই আমি একসঙ্গে বললাম সো দ্যাট আপনার বলতে সুবিধা যেন হয়। সৈয়দ ইশতিয়াক রেজা, প্রথমেই বলি যে বিএনপি জামাত এটা শুরু থেকেই আমি দেখলাম আওয়ামী লীগের নেতৃত্ব বলে আসছে। আমার জানা নাই এখানে বিএনপি জামাত আছে কিনা, কিন্তু যদি ওনারা মনে করেন যে বিএনপি জামাত এখানে ছাত্রদের ঘাড়ে বন্দুক রেখে সব কিছু করার চেষ্টা করছে, তাহলে শুভবুদ্ধির কাজ ছিল যত দ্রুত সম্ভব এটা সমাধান করা, তাদেরকে সে সুযোগ না দেওয়া, পলিটিক্যাল অপোনেন্টকে। আপনারা শুরু থেকে এটা বলে আসছেন যে তারেক রহমান বাইরে থেকে এটা পরিচালনা করছে, বিএনপি জামাত এটা করছে, এখনও একই কথা বলেছেন। তাহলে তখন কেন, যেটা উনিও বললেন, আমারও অভিমত এটা, যে এত দেরি করলেন কেন? এটা তো একদম অঙ্কুরেই বিনষ্ট করে দেওয়া যেত এই তৎপরতা, তাই না? তাদের সাথে কথা বলে আপনি এতদিন পরে এসে হাইকোর্টের রায়ের পুরোটা মেনে নিচ্ছেন, সুপ্রিম কোর্টের রায় পুরোটা মেনে নিচ্ছেন, নিজেরা অফার করছেন, আলোচনায় বসতে সম্মত হচ্ছেন, তখন করলে অন্তত এটার একটা জুডিশিয়াস জায়গা আমার কাছে মনে তৈরি হতো, যে তাড়াতাড়ি করে আমি দেশকে একটা বড় ধরনের পলিটিক্যাল সংঘাত থেকে বাঁচাবার চেষ্টা করলাম। দ্বিতীয় হলো, আমার কাছে মনে হলো যে আমাদের রাজনৈতিক নেতৃত্বের ভেতরে, বিশেষ করে ক্ষমতা কাঠামোর মধ্যে যারা থাকে, তাদের মধ্যে আলোচনা করার আগ্রহ কম, মনে হয় যে নিজে ছোট হয়ে যায় অনেক সময়, উপেক্ষা করার প্রবণতাটা সাংঘাতিক, মানুষকে উপেক্ষা করা।
এবং ছাত্ররা কিন্তু এটাই ফিল তারা কি করে বল প্রয়োগের ভাষায় কথা বলতে চান বা বুলেটের ভাষায় তাদের কথা বলতে মর্যাদায় তাদেরকে উপেক্ষা করার এই জায়গাটা কিন্তু তারা ধরতে পেরেছে। এবং হলো পালস ধরতে না পারা। শিক্ষার আন্দোলনের এক তো নানা ধাপ থাকে, কখন গিয়ে সর্বোচ্চ ধাপে ওঠে, কিন্তু আগে থেকে পালসটা ধরতে হয়। শিক্ষার্থীদের পালসটাকে আমরা ধরতে পেরেছি। এই শিক্ষার্থীরা এখানে সরকার পরিবর্তনের জন্য আসে নাই, তাদের কোনো রাজনৈতিক এজেন্ডা ছিল না। রাজনৈতিকভাবে তারা কেউ যদি এদেরকে এক্সপ্লয়েট করতে চায় সেই শক্তি আলাদা, কিন্তু এই শিক্ষার্থীদের সেটা ছিল না। এবং এই শিক্ষার্থীদের সেটা না থাকার পরও আপনি রাজনৈতিকভাবে সমাধান করার চেষ্টা করেছেন ছাত্রলীগের মাধ্যমে। এবং তাদের কোনো একটা স্লোগান যদি ধরেন রাজাকার, আমি কে তুমি কে রাজাকার, পরবর্তীতে আরেকটা কথা যুক্ত হয়েছে কে বলেছে সরকার, সেটাও যদি অপছন্দ হয়, তার ফাইটটা তো হবে পলিটিক্যাল, পাল্টা পলিটিক্যাল ফাইট হবে যে মুক্তিযুদ্ধের স্লোগান কেন তারা দিচ্ছে না, তাহলে আমি মুক্তিযুদ্ধের স্লোগানের ব্যাপ্তিটা বাড়াবো, আমার রাজনৈতিক প্রভাব বাড়াবো যেন তারা এই পক্ষে আসে। আমরা কিন্তু এই জিনিসগুলো কোথাও দেখি নাই। যেটা হয়েছে সবসময় উপেক্ষা করার প্রবণতা, বল প্রয়োগের চেষ্টা এবং গণ্য করা না করার একটা মানসিকতা। কাউকে কিছু গণ্য করলাম না, যেটা হয়ে যাবে এরকম, সেইটার একটা খুবই অবাক লাগে যে রাজনৈতিক নেতৃত্ব যখন বল প্রয়োগের কথা বলেন বা ব্যালটের কথা বলেন, এটা 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 তো কোনো রাজনীতির ভাষাই হতে বুলেটের পারে না। কথা, ব্যালট না, বুলেট। দেখেন, আলোচনা ছাড়া কোনো কিছু শেষ হয় না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ টেবিলেই শেষ হয়েছে ফাইনালি।